সেও তো আজকের দিনটার জন্য কত অপেক্ষায় ছিল। যদি এই লোকটা জানতো। সাফওয়ান হামিদা লজ্জা পাচ্ছে দেখে হামিদার ছোটে চুমো দিতে হামিদা থামিয়ে দিয়ে পাশ থেকে দুধের গ্লাসটা সাফওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলো, চাচি বলেছে এটা খেতে। সাফওয়ান কোনো রকম প্রশ্ন ছাড়াই দুধ খেয়ে নিতেই হঠাৎ খাটের নিচ থেকে কেউ কেউ উঠল। ওইতে আমার শরম লাগে। প্রেম আগুনে পুইরা চাই সানডে মানডে ক্লোজ কইরা দিছে। এখনকার মানুষ চায় ভাই রে ভাই। হঠাৎ খাটের নিচ থেকে গানের গলা শুনতে পেয়ে হামিদা আর সাফওয়ান চমকে উঠল। সাফওয়ান দ্রুত খাটের নিচে উকি মারতেই আসসালামু আলাইকুম দুলাভাই। বলে উঠল তায়েব। তোরা দুজনে এখানে কি করিস? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল সাফওয়ান। খাটের নিচ থেকে মাহিরার তাই বেরিয়ে এসে বলল, বড় অপারে নিতে আসছি। মানে কোথায় নিবি? আর তোরা এখানে কেন? জানিস না আজকে আমাদের সাফওয়ান আর বলতে পারল না, হঠাৎ পেট চেপে ধরে ফেলল। তা দেখে তাইবার মাহির হো হো করে হেসে উঠল। ভাই, আপনাদের বাসরঘর হওয়ার কথা, তবে হবে না, কারণ আপনি এখন বাথরুমে দৌড়াবেন। মাহিরের বলতে দেরি সাফওয়ানের বাথরুমে দৌড় দিতে দেরি হলো না। বাথরুমে ঢুকতে ঢুকতে চেঁচিয়ে বলল, আবিরের বাচ্চা, তোকে আগেই বলেছিলাম এরা টর্নেডো, এদের সাথে পাঙ্গা নিস না। তোর জন্য আমার বাসর করতে পারলাম না। যদি বেঁচে থাকি কসম তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। বলেই বাথরুমে বসে গেল। হামিদা বেশ অবাক হয়ে মাহিরার তাইবকে জিজ্ঞেস করতেই মাহির আর তাইব হাসতে হাসতে বলতে লাগলো, আবিরের রুমে বসে আছে লামহা। আবির প্রবেশ করতেই লামহা হাত পা গুটিয়ে নিতেই আবির তা দেখে পাশ থেকে একটা গলা মুখে তুলে নাচতে নাচতে গেয়ে উঠল, তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনী আমায় দেখিয়া, তোমায় প্রেমের সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। বলে লামহার কাছে এগিয়ে আসতেই সামনে থাকা দুধের গ্লাসটা নিয়ে ঝটপট সম্পূর্ণ দুধটুকু খেয়ে নিল। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে লামহার ঘুমটা খুলে বলল, মাশাল্লাহ, আমার ঘরে চাঁদ এসেছে। বলে ঠোঁটে চুমু খেতে নিতে পেটে হাত চেপে বলল, ও বাবা গো! বলে উঠে দাঁড়ালো। লামহা চমকে উঠল। কি হয়েছে আপনার? জানি না, তবে পেট মুচড়ে উঠল। বলতেই রুম কাঁপিয়ে ঠাস করে পা দিয়ে উঠল। মুহূর্তে পুরো রুম দুর্গন্ধে ভরে গেল। লামহা নাক চেপে আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। ইয়া, কুত্তা মরা খাইছেন নাকি? গন্ধে পুরো রুম ভরে গিয়েছে। বলে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো লামিয়ার তাইবা। আবির আর লামহা অবাক হয়ে তাকালো তাদের দিকে। ধুর, দেখ, প্যান্টে হেগে দিয়েছে। বলেই তাইবা দৌড়ে দরজা খুলে দিতেই তাই মাহির হামিদাকে নিয়ে প্রবেশ করলো। আবির হতবাক হয়ে তাকালো, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে বাথরুমে যেতেই তাইব দৌড়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আবির পেটে হাত চেপে দরজা থাকিয়ে বলল, তাই বের বাচ্চা, তাড়াতাড়ি দরজা খোল। তাই বাথরুমের ভেতর থেকে জবাব দিল, আরে ভাই আসছিলাম মূত্র বিজর্ষণ দিয়ে, এখন দেখি বাম দিকে গুত্র বিজর্ষণ দিয়ে গিয়েছিল। আবির আর কিছু না বলে দৌড়ে চলে গেল বাহিরের বাথরুমে। আবির যেতেই তাই বেরিয়ে আসতেই সবাই হো হো করে হেসে উঠল। লামহা কিছু বুঝতে পারছে না হচ্ছেটা কি, তাই লামিয়া হাসতে হাসতে বলল, গেট ধরার সময় তোদের জামাইয়ের কাছে আমরা 50,000 টাকা চেয়েছিলাম, দেয়নি। সেহেতু সোজা আঙুলে ঘি ওঠেনি, তাই আঙুল বাঁকিয়েছি। দুধের সাথে জামাল গোটা মিশিয়ে দিয়েছিলাম। লামহা আর হামিদা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে থাকলো বিছানায়। এদিকে লামিয়ারা হাসাহাসি করছে। রাশেদ, শুভ্র আর খানবাড়ির ছেলেমেয়েরাও এসে উপস্থিত হলো। তাদের থেকে সব শুনে সবাই হাসছে। ওদিকে সাফওয়ান আর আবিরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাথরুমে দৌড়াতে দৌড়াতে তা দেখে বেশ মজা পাচ্ছে ডাকাতের দল। হঠাৎ তাইব সবার উদ্দেশ্যে বলল, তোমরা যদি দাও তাহলে এই সুন্দর মুহূর্তটা আর সুন্দর করতে চাই। আমার একখানা গান তোমাদের সামনে পেশ করে। সবাই সায় দিতেই তাইব সুর তুলে গান ধরল।
রাত প্রায় 2টা বাজে। ইসলাম বাড়ির অতি ভদ্র সন্তানরা বাড়িতে এসে পৌঁছেছে। তবে 50,000 টাকা আদায় করেই ছেড়েছে আবির আর সাফনের কাছ থেকে। বেচারা সাফন আর আবির আজ রাত বাথরুমে বসে কাটিয়ে দিবে তার নিশ্চিত। তাদের আর বাসর করা হবে না আজ। কত শত প্ল্যান করে রেখেছিল তারা, আজ এই রাতের জন্য তার সব ভেস্তে দিয়েছে এই ইসলাম বাড়ির অতি ভদ্র সন্তানগুলো। বাড়িতে এসে যে যার রুমে চলে গেল। লামিয়া ক্লান্ত পায়ে রুমের দিকে হাঁটতেই পা থেমে গেল। হামিদা আর লামহার রুম পেরিয়ে তার রুমে যেতে হয়। লামিয়া হামিদার লামহার রুমের মাঝে দাঁড়িয়ে গেল। চোখ ঘুরিয়ে একবার হাতের বাম পাশের রুমে আর একবার ডান পাশেই তাকাতে দেখল দুটো রুম খা খা করছে। রুমের মালিকরা নেই আজ রুমে। বাড়িটা আজ কেমন খালি খালি লাগছে। কিছু নেই নেই লাগছে ভেবেই লামিয়া দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। আহ সাফওয়ান, পাগল হয়ে গেছিস তুই? বলেই দৌড়াতে লাগলো আবির। হ্যাঁ হয়েছে, তোর জন্য, শুধু মাত্র তোর জন্য। আমি কালকে বাথরুমে রাত কাটিয়েছি। চিকন শুকনো একটা বড় বাঁশ হাতে নিয়ে আবিরকে মারার জন্য দৌড়াচ্ছে সাফওয়ান। আজকে আবিরকে ধরতে পারলে যে এই বাঁশ দিয়ে পিটিয়ে তার পিঠের ছাল তুলে ফেলবে, সাফওয়ানেতে কোনো ভুল নেই। ওর ভুলের জন্য কালকে সে বাসর ঘরে বউ রেখে বাথরুমে বসেছিল সারা রাত। ভাই আমি জানতাম না যে ওই প্রাণের শালা শালিরা যে এমন বাস দিবে। আমাদের বিশ্বাস কর, আমি সত্যি জানতাম না। যদি জানতাম আমি ভুলেও ওদের সাথে পাঙ্গা নিতাম না। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম না ওদের সাথে লাগিস না, ওদের সুবিধা লাগছে না। শুনেছিলি আমার কথা? ভাই আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে ভাই, আর কোনোদিন হবে না। রাগ তোর কোনোদিন হবে না। আমার জীবনে কি আর এই রাত ফিরে আসবে? কোনোদিনও আসবে না। শুধুমাত্র তোর জন্য আমার প্রথম রাতের প্ল্যান সব মাটি হয়ে গিয়েছে। ভাই ভাই ছেড়ে দে, আর হবে না। বলেই দৌড়াতে দৌড়াতে বাগানে এসে পড়ল আবির। তার পেছনে সাফওয়ান, আর সাফওয়ানের পিছনে খানবাড়ির ছেলেমেয়েরা। সবাই বেশ মজা পাচ্ছে তাদের দেখে। কি ব্যাপার শাওন ভাই, আবির ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো? বলেই দাঁত কেলিয়ে হেসে উঠল আরিফ। পাশেই আয়না আরিফের হাতে চিমটি কাটল। সাফওয়ান আর আবির দৌড় থামিয়ে সোজা ইসলাম বাড়ির 2য় তলায় দাঁড়ানো আরিফের দিকে তাকালো। আরিফকে দাঁত কেলাতে দেখে সাফওয়ান আরও তেলে বেগুনে জ্বলে উঠল। আরিফের দিকে থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তেড়ে গেল। সাফওয়ানকে দেখে আবির আবার দৌড়াতে লাগলো। আরিফ বেশ মজা নিয়ে দুই ভাইয়ের দৌড়াদৌড়ি দেখছে। কালকে রাতে সবার আগে তার ভাই বোনরা তার কাছেও এসেছিল। বেশ শান্ত কণ্ঠে সবাই বলেছিল 30,000 টাকা দিতে। আরিফ প্রথমে টাকা দিতে রাজি না থাকলেও 6 জনের শান্তরূপ দেখে আরিফ ভয়ে তাদের 30,000 টাকা দিয়ে দিয়েছিল। তারা টাকা পেয়ে খুব খুশি হয়েছিল দেখে আরিফ বেশ স্বস্তির শ্বাস ফেলে দুধের গ্লাসটা মুখে দিতেই তাইবা তাকারি নিয়ে বলেছে, এটা খেও না, এটা খেলে আজ রাতে বাথরুমে কাটিয়ে দিতে হবে। আরিফ তাইবার কথা কিছু বুঝতে না পারায় লামিয়া আরিফকে বলতেই আরিফ মনে মনে আল্লাহকে কোটি কোটি শুকরিয়া জানিয়েছে। ভাগ্যিস তাদের কথায় রাজি হয়ে গিয়েছিল, নয়তো তার অবস্থাও সাফওয়ান আর আবিরের মতো হতো ভেবে আরিফ ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সাফওয়ান আর আবিরের চিৎকার চেঁচামেচি শুনে লামিয়া, তাইবা, মাহির, ইরফান, ইমন, আজমেরি বেগম বাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো বাগানে। সাফওয়ান বাস হাতে নিয়ে আবিরকে দৌড়াচ্ছে দেখে লামিয়া, তাইবা, মাহির, ইরফান, ইমন, আজমেরি বেগম হি হি করে হেসে উঠল। তাদের দেখে সাফওয়ান আরও রেগে গিয়ে আবিরকে বকতে লাগলো। ভাই মাফ করে দে, আর কোনোদিন হবে না ভাই। আবির দৌড়াতে দৌড়াতে বলল। তাই ভেসে সাফওয়ানের উদ্দেশ্যে বলে উঠল, দাও ভাই দাও, ওই বাস আবির ভাইয়ের পিছনে ভরে দাও, যারে সারা জীবন মনে রাখে। তাইবের কথা শুনে সবাই হেসে উঠল। সাফওয়ান দৌড়ে আবিরকে ধরতেই ধামধাম কতগুলো বাঁশ দিয়ে বাড়ি বসিয়ে দিল পিঠে। মাহির পকেট থেকে ফোন বের করে দ্রুত ভিডিও করে নিল। বাঁশের বাড়ি খেয়ে আবির মুখ ভোতা করে রাখল। সাফওয়ান আবিরকে বাড়ি দিয়েও যেন শান্ত থাকতে পারছে না। ইচ্ছে করছে আবিরকে কাঁচা চিবিয়ে খেতে। আরও একটা বাড়ি দিতেই হামিদা সাফওয়ানকে আটকে দিল। সাফওয়ান হামিদার দিকে অসহায় চোখে তাকালো। হামিদা তার চোখের ভাষা বুঝতে পেরে মুচকি হেসে সাফওয়ানের হাত ধরে বলল, চলুন, অনেক হয়েছে। বলেই হাত ধরে বাড়িতে নিয়ে গেল।
বাঁশবাগানে মাথার ওপর সূর্য উঠেছে, ওই আবির্বের হোগায় বাস, কিন্তু সূর্য গেল কই? বলে পাশে তাকিয়ে তাই বলল, এই কেমন হয়েছে রে আমার কবিতা? মিড ব্লোয়িং দাদু ভাই। বলে দাঁত কেলিয়ে হেসে উঠল আজমেরি বেগম। সামনের দাঁতটা পড়ার কারণে দেখতে বেশ হাস্যকর লাগছে তাকে। লামিয়া তাইব তাইবা বাহির ইফানিমন হো হো করে হেসে উঠল আজমেরি বেগমের দিকে তাকিয়ে। আবির রেগে মেগে চলে গেল বাড়িতে। এখানে থাকলে ইজ্জতে মো বানিয়ে দিবে এই বেয়াদবগুলো, তাই এখানে থাকা চেয়ে না থাকাই উত্তম। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে তাইবা। লামিয়া তাইবাকে ডাকতে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে বলল, তুই এইভাবে শুয়ে আছিস কেন? তাইবা মাথা তুলে লামিয়ার দিকে তাকিয়ে বুঝলো কোনো কাজে বের হবে হয়তো, তাই ডাকতে এসেছে তাকে। তাই বেশ কষ্টে তাইবা বলে উঠল, কোথায় যাচ্ছিস? একটা বই কিনতে যাব, কিন্তু তুই এইভাবে এখন শুয়ে আছিস কেন? জ্বর এসছে নাকি? না, জ্বর আসেনি, পেটে ব্যথা করছে ভীষণ তাই। লামিয়া কিছু আন্দাজ করতে পেরে আর কিছু না বলে বেরিয়ে গেল। আশেপাশে আবির তাইব ইভানিমন কেউ দেখা যাচ্ছে না দেখে লামিয়া বেশ বিরক্ত হয়ে বাড়ির বাহিরে যেতেই জ্যাকি তার সামনে এসে দাঁড়ালো। লামিয়া হেসে তার মাথায় হাত বুলিয়ে গেটের বাহিরে যেতেই জ্যাকি মুখ দিয়ে লামিয়ার ওড়না টেনে ধরল। ওড়নায় টান লাগতেই লামিয়া ভ্রুকুচকে পেছনে ঘুরে তাকিয়ে দেখল জ্যাকি লেজ নাড়াচ্ছে। তা দেখে লামিয়া জ্যাকিকে বলল, কি হয়েছে? এইভাবে ধরে রেখেছিস কেন? যাবি আমার সাথে? জ্যাকি লামিয়ার কথা বুঝতে পেরে খুশিতে লাফিয়ে ঘেউ ঘেউ করে উঠল। লামিয়া বুঝলো সে যেতে চায়, তাই লামিয়া হেসে বলল, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি তোর গলায় বেল্ট নিয়ে আসছি। বলেই চলে গেল বেল্ট আনতে। জ্যাকি লামিয়ার কথা মেনে সেখানে দাঁড়িয়ে রইল। 1 মিনিট পর লামিয়া একটা চামড়ার বেল্ট, দুটো কালো চশমা নিয়ে এসে দাঁড়ালো। বেল্ট জ্যাকির গলায় পরিয়ে দিয়ে কালো চশমা চোখে পরিয়ে আরও একটা চশমা নিজের চোখে পরে নিয়ে বেল্ট হাতে নিয়ে গেটের বাইরে যে একটা রিকশায় উঠে রওনা করলো তাদের গন্তব্যে। অবশেষে ফ্যালকন আর তার টিমের দেখা পেলাম। আমি আগেই সন্দেহ করেছিলাম খান আর ইসলাম বাড়ির ছেলেদের, তবে সেদিন রাতে তাদের আসল চেহারা দেখে বেশ ভালো লেগেছে। সমাজের চোখে তারা বিজনেসম্যান, আর আড়ালে তারা অন্য কিছু। বাহ বাহ বাহ, চমৎকার! এত প্রতিভা তাদের, ওয়াও! বলে হাতে তালি দিতে দিতে হেঁটে এসে সোফায় বসলো কাইসার। মদের গ্লাস হাতে নিয়ে অন্ধকার একটা চেয়ারে বসে কাইসারকে জিজ্ঞেস করলো মধ্যবয়স্ক একজন লোক। তার আসল নাম হলো শাহরিয়ার শুভ্র। বলে টেবিল থেকে মদের গ্লাস হাতে নিয়ে চুমুক দিল কাইসার। কাইসারের মুখে নামটা শুনে খ্যাক খ্যাক করে কেসে উঠল মধ্যবয়স্ক লোকটি। তুমি ঠিক আছো ড্যাড? বেশ অস্থির কণ্ঠে বলে উঠল কাইসার। বেশ শান্ত কণ্ঠে বলল মধ্যবয়স্ক লোকটি। তারপর একটু থেমে কথা ঘুরিয়ে কাইসারের দিকে তাকিয়ে বলল, কথাটি শুনে কাইসার চোখ মুখ শক্ত করে ফেলল। নিজের হাতে গ্লাসটা শক্ত করে চেপে ধরল। তারপর বেশ নরম গলায় বলল, দেখাবো ড্যাড, দেখাবো, তবে এখন নয়। সময় আসুক, তারপর একবারে যখন আমার কাছে নিয়ে আসবো তখন দেখো। মধ্যবয়স্ক লোকটি কাইসারের কথায় আর কিছু না বলে অন্য কিছু চিন্তা করতে লাগলো। রিকশা থেকে নেমে একটা লাইব্রেরিতে প্রবেশ করলো। চোখের কালো চশমা মাথায় উঠিয়ে তাড়াতাড়ি করে খুঁজতে লাগলো নিজের দরকারি কিছু বই। আজকে আবার হামিদাদের রিসেপশন, তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। লামিয়া হাঁটতে হাঁটতে বই খুঁজতে লাগলো। তার পিছন পিছন জ্যাকি হাঁটছে। জ্যাকির চশমাটাও চোখ থেকে মাথায় তুলে দিয়েছে সে। বই খুঁজতে খুঁজতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেতে লামিয়া বেশ বিরক্ত হয়ে রেগে বলল, ওই মিয়া, চোখ কি পেছনে রেখে হাঁটেন নাকি? মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় কোনটা, হ্যাঁ? বলেই চোখ তুলে উপরে তাকালো। তার সামনে শ্যামবর্ণের এক যুবক কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। গায়ে কালো শার্ট, ইন করা ব্রাউন রঙের প্যান্ট। ও হ্যালো, তেলাপোকার ঠ্যাং, রাস্তা থেকে সরে দাঁড়াবেন নাকি জায়গা মতো একটা মেরে সরাবো? কোনটা? বেশ রেগে বলল লামিয়া। লামিয়ার কথা শুনে যুবকটি বেশ জ্বলে উঠল। তাকে তেলাপোকার মতো দেখতে? এই 5 ফুট 4 ইঞ্চি মেয়ে বলে কি? এক্সকিউজ মি, আপনি কি বললেন? আমি তেলাপোকার
ঠ্যাং। কানে শুনতে পাননি আমার কথা? আর আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করতে পছন্দ করি না। জি হ্যাঁ, শুনতে পেয়েছি। আপনার মতন পচা ফুচকা 4 ইঞ্চি মেয়ে, আপনি আমাকে বললেন কি না আমি তেলাপোকার ঠ্যাং। এই, আপনি জানেন আমি কে? কেন, আপনি কি দরবারের ল্যাংটা ফকির যে আপনাকে চিনতে হবে? কি? এই মেয়ে, আপনি জানেন আমি কে? আমি ইন্সপেক্টর অর্জুন সিং। চাইলে এক্ষুনি আপনাকে থানায় আটক করতে পারি। আপনার বাপেরও স্পর্ধা নেই আমাকে অকারণে থানায় নেয়া। এই মেয়ে, বাপ তুলে কথা বলছেন কেন? আর আপনাকে থানায় নিতে না আমার বাপের স্পর্ধা লাগবে না, আমি একাই 100। আপনার স্পর্ধা না নিলে কুকুর দিয়ে। লামিয়ার এমন কথা শুনে আর্জুন ভরকে গেল। এটা ওই গালি দিল নাকি অন্য কিছু তা সে বুঝতে পারল না। হঠাৎ জ্যাকের দিকে তাকাতে ভ্রু কুচকে বলে উঠল, চ্যাম্প। কে চ্যাম্প? এই যে, এই কুকুরটি। দিন দুপুরে কি গাজা টান দিয়ে এসছেন নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি ইন্সপেক্টর অর্জুন, তাই হিসাব করে কথা বলবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি তো, ঘুষখোর ইন্সপেক্টর ঠ্যাংয়ের সিং। এই মেয়ে, অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা সহ্য করছি, তবে আর একটা আজে বাজে কথা বললে আমার চেয়েও খারাপ কেউ হবে না। আর্জুন বেশ ধমকে উঠল লামিয়ার উপর। লামিয়া বেশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আর্জুনের কথা শুনল। আর্জুনের কথা শেষ হতেই পাশ থেকে মোটর বই তুলে আর্জুনের মাথা বরাবর বাড়ি বসিয়ে দিল। আর্জুন মাথায় হাত রেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া বেশ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন কিছুই হয়নি এমনভাবে দাঁড়িয়ে আছে। আর্জুন রেগে কিছু বলার আগে তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করতে করতে লামিয়াকে চোখ দিয়ে শাসিয়ে বলল, এখানেই থাকুন, কথা শেষ হওয়ার পর আপনাকে আমি থানায় নিয়ে যাব, আর এই কুকুরটাকেও। বলেই ফোন নিয়ে সাইডে চলে গেল। লামিয়াও দাঁড়িয়ে থাকলো। এ ঠ্যাঙের পুলিশ তাকে কিভাবে থানায় নিয়ে যায় তা সে দেখে ছাড়বে। হঠাৎ পিছনে কারোর উপস্থিতি টের পেতেই লামিয়া পিছনে ঘুরে তাকাতেই একজন লোক তার মুখ চেপে ধরল। লামিয়া লোকটির হাত থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু ছাড়াতে পারল না। যখনই ঘুরে লোকটিকে লাথি দিতে যাবে তার আগে একজন কালো রঙের পোশাক পরা একটি মেয়ে এসে লামিয়ার পা ধরে ফেল। জ্যাকি বেশ জোরে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে লামিয়ার কাছে যেতে চাইল, কিন্তু তার আগে লামিয়াকে তুলে ফেলল কালো গাড়িতে। জ্যাকি দৌড়ে আর্জুনের কাছে গিয়ে ঘেউ ঘেউ করছে, বেশ পাগলের মতো করছে। আর্জুন কিছু বুঝতে পেরে পিছনে ঘুরে তাকাতে দেখলো লামিয়া কোথাও নেই। জ্যাকি ঘেউ ঘেউ করতেই আর্জুন জ্যাকির দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্স চ্যাম্প? জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে লাইব্রেরির বাহিরে আবার দৌড় দিল। আর্জুন কিছু বুঝতে পেরে জ্যাকির পিছন পিছন যেতেই দেখল 3টা গাড়ি একসাথে ফুল স্পিডে চলে যাচ্ছে। পিছন ফিরতে দেখলো লামিয়ার হাতের ফোন আর বই পড়ে আছে। আর্জুন কিছু একটা আন্দাজ করতে পেরে ফোন আর বই তুলতেই লামিয়ার ফোন বেজে উঠল। আর্জুন তাকাতে স্ক্রিনে বিড়ালের আব্বা লেখা দেখতে ভ্রু কুচকে তাকিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বেশ অস্থির কণ্ঠে বলে উঠল, মিস কোথায় আছেন আপনি? আপনি ঠিক আছেন তো? হ্যালো মিস, আমার কথা শুনতে পাচ্ছেন? মিস জবাব দিন, হ্যালো। আর্জুন গলা পরিষ্কার করে বলল। হ্যালো। পুরুষের গলা শুনতেই শুভ্র বেশ সাবধান হলো, তবে ভিতরে ভিতরে ভয় করছে তার। তবুও নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল, আপনি কে? আর যার ফোন সে কোথায়? আমি ইন্সপেক্টর অর্জুন সিং। তবে আপনি এই ফোনের মালিকের কে হন? আর্জুন সিং এর নাম শুনতেই শুভ্র বেশ অবাক হলো, তারপর আবার নিজেকে শান্ত রেখে বলল, আমি ওর বাড়ির মানুষ। আপনি ফোনের মালিকের কাছে ফোনটা দিন। নেই মানে? কোথায় সে? বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো শুভ্র। তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। কি? বেশ উত্তেজিত হয়ে পড়ল শুভ্র। প্লিজ আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। আপনি থানায় আসুন, আমি সব কিছু বলছি। আর এখানেই ওই মেয়েটা